সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ উপলক্ষে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখি, আমাদের সাথে বিশেষ সহযোগী হিসেবে যুক্ত আছে জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল। গতকালকে গ্রুপ পর্বের পালা শেষ, আজকে থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। এই নিয়ে আলোচনা হবে আজকে অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি সিয়াম তানজিল হক। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এম মাসুদ। বরাবরের মতো আমাদের সাথে যুক্ত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা তালুকদার ভাই কেমন আছেন? জি ভালো আছি। মাসুদ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, গতকালকে তো গ্রুপ পর্বের পালাটা শেষ হলো, এখন থেকে নকআউটের শুরু হতে যাচ্ছে। প্রথমেই ভাই যেটা জানতে চাই মাসুদ ভাইয়ের কাছে, যে গতকালকে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল মাঠে নেমেছিল কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার সেখানে হামেস রদ্রিগেজ আছে। তো কালকের ম্যাচটা আপনার কেমন লাগলো? ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র হয়েছে। এখানে কি আশা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর একটা গোল হবে বা কিছু? না, এটা শুধু আমি না, যারা ফুটবল দেখেন এবং রোনালদো ভক্ত আছেন বা পর্তুগালের সাপোর্টার আছেন, সবাই এই ম্যাচটার দিকে তাকিয়েছিলেন যে রোনালদো আসলে আগের ম্যাচে যেভাবে খেলছিলেন ঠিক সেই ছন্দটা এই ম্যাচেও দেখা যাবে। কিন্তু আসলে আমরা আসলে কিছুই এই ম্যাচে দেখি নাই, একটা নিষ্প্রাণ একটা ড্র, এবং ম্যাচে রোনালদোকে খুঁজেই পাওয়া যায় না। পুরো ম্যাচে দেখা যাচ্ছে যে রোনালদো টার্গেটে শট করতে পারছে, মানে ওইরকম কোনো তার অ্যাটেম্প্ট দেখা যায় না। এবং সেখানে যে রোনালদো ছিল, আমরা আসলে এই রোনালদোকে সে যে ছিল সেটার মাঠে আমরা দেখি নাই, যে সে নিজের ইচ্ছায় হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায় না। তো আসলে এই ম্যাচটা রোনালদো, বিশেষ করে রোনালদো সবাইকে হতাশ করছেন যে আসলে তার লাস্ট বিশ্বকাপ, এবং পর্তুগালও ভালো করবে একটা সবারই আশা ছিল। যদিও তারা সেকেন্ড রাউন্ডে উঠছে, কিন্তু যে খেলা তারা খেললো বা যে পারফরমেন্স দেখালো সেটা আসলে সবার প্রত্যাশিত না, এবং এই যে ফুটবল ফ্যান হিসেবে যে কেউ এই পারফরমেন্সে হতাশ। বিশ্বকাপে আসার আগে কিন্তু পর্তুগালের একটা দুর্দান্ত দল নিয়ে এসেছিল। তো এই সবার কিন্তু আশাও ছিল অনেক বেশি, পর্তুগাল শিরোপারই অন্যতম দাবিদার ছিল। তো এই ক্ষেত্রে এটা থেকে কি পর্তুগাল দূরে সরে যাচ্ছে কিনা? না, আসলে এটা এখনই বলা যাচ্ছে না, যেহেতু সামনে নকআউট ম্যাচ। ওইখানে আসলে বড় দলগুলোর মূল পরিচয়টাই দেওয়া হয় বড় ম্যাচগুলোতে, বিশেষ করে নকআউট বা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল, বড় ম্যাচগুলোতেই বড় দলগুলো কিন্তু দেখা যায়। সেখানে আসলে নকআউট ম্যাচটা যদি পর্তুগাল ভালো করে, বা তারা রিদমে ফিরে বা ছন্দে ফিরে, রোনালদো ভালো করে, আসলে তারা এর পরবর্তী রাউন্ডে যেতে পারবে। তবে নেক্সট ম্যাচটাই টার্গেট করতে হবে আর কি। তো এই নেক্সট ম্যাচের টার্গেট থেকে মনে হলো যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আরেকটি বড় দল আর্জেন্টিনা, তারাও কিন্তু গতকালকের ম্যাচ কিন্তু খর্বিত শক্তি নিয়ে তারা মাঠে নেমেছিল। তো গতকালকে এই ম্যাচটা কিভাবে দেখলেন, যে আর্জেন্টিনার সাথে? যে এই ম্যাচটাকে আপনার ভিন্নভাবেই দেখা হচ্ছে, কারণ হচ্ছে আর্জেন্টিনা প্রথম 2 ম্যাচ দাপটে জিতে সেকেন্ড রাউন্ড কনফার্ম করেছে। আর যে লাস্ট ম্যাচ খেললো আজকে, সেই ম্যাচটা ছিল জাস্ট আনুষ্ঠানিকতার। তবে আনুষ্ঠানিকতার চেয়ে বড় বেশি গুরুত্ব পাচ্ছিল কোচের কাছে, যে আসলে আর্জেন্টিনার বেঞ্চের প্লেয়ারগুলো কি করে এবং তাদের সক্ষমতা কেমন মাঠের মধ্যে, সেটা আসলে দেখার একটা সুবর্ণ সুযোগ হয়েছিল। আর অনেকেই বলাবলি করতেছিল যে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুধু মেসির উপরই ডিপেন্ড, এবং প্রথম 2টা ম্যাচে দেখলে আপনি দেখবেন সব কয়টি গুলি করছেন মেসি। বাট তৃতীয় ম্যাচে দেখা যাচ্ছে যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কিন্তু আরো দুর্দান্ত, এবং তারা কিন্তু মেসিকে ছাড়াই 2-0 2 গোল করেছে। এবং ইয়াং যে প্লেয়ারগুলো আছে, মধ্যমার্কি বলেন, আক্রমণবাগী বলেন, তারা কিন্তু তাদের সক্ষমতা দেখিয়েছে যে না, মেসি অনুপস্থিতিতেও কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে খেলছে। এবং আজকের যে পারফরমেন্স আর্জেন্টিনা, সেই পারফরমেন্সে যে আর্জেন্টিনার সমর্থকরা যে আশা করতেই পারে যে আমরা নেক্সট ম্যাচগুলো, যে লাস্ট 32-এর যে ম্যাচ, এখানে ভালো করবে নকআউটে, রিফ্রেশ মাইন্ডে, এবং নেক্সট পরবর্তী ম্যাচগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ। গতকালকে কিন্তু আর কয়েকটা ম্যাচ ছিল, যেমন অস্ট্রিয়া আলজেরিয়ার যে ম্যাচটা, সেই ম্যাচের ফলাফল ছাপিয়ে আমরা কিন্তু দেখতে পেরেছি যে কিছু জল্পনা কল্পনা হচ্ছে, কিছু বিতর্ক তৈরি হয়েছে। যে ইরান 3টা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচের সমীকরণ মিললেই কিন্তু ইরান পরবর্তী রাউন্ডে যেতে পারত, কিন্তু একটা ম্যাচের সমীকরণ মিলল না। এইটা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। এই ব্যাপারে যদি হীরা ভাই যদি আমাদেরকে বলতেন, গতকাল অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচটা কেমন দেখলেন? হ্যাঁ, আমি এর আগে বলতে চাই যে আপনার ধরেন
আমরা একটা দেখেছিলাম যে লাইন আপটা কিরকম। তো তাতে হচ্ছে কঙ্গো, আচ্ছা, আর হচ্ছে যে উজবেকিস্তান। তো ডিআর কঙ্গো কোনোভাবে যদি উজবেকিস্তানের সঙ্গে ড্র করে বা উজবেকিস্তান জিতে যায়, তাহলে কিন্তু হিসাব নিকাশ এখন ক্লিয়ার ইরানের যাওয়ার ক্ষেত্রে। ইরানের যাওয়ার বিষয়টা বলতেছি। তো আরেকটু পেছনে যদি যাই, যে ইরান শুরু থেকে কি হলো, যে ইরান যেতে পারছে না আমেরিকা খেলতে, তাদের ভিসা দিচ্ছে না। তারপরে তারা ক্যাম্প নিজেদের দেশে করতে পালানো করলো তুরস্কতে। সেখান থেকে ভিসা না পেয়েই তারা চলে গেল মেক্সিকোতে। যাওয়ার আগের দিন তারা ভিসা পেল। তো মেক্সিকোতে তারা ক্যাম্প করলো, আমেরিকা ক্যাম্প করতে পারলো না। ইউএসএ তে ক্যাম্প না করে মেক্সিকোতে করলো। তারপরে যখন তারা খেলতে গেল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে, তারা ম্যাচের আগে গেল ওখানে 5 ঘন্টা দাঁড় করে রাখলো বর্ডারে। তো এই যে মানে ইয়েতে, হ্যাঁ, এতে কিন্তু প্লেয়ার এক্সহস্ট তো হয়ে যাচ্ছে। এতে হয় কি, মানে নিউজিল্যান্ডের সাথে তো তারা সেই প্রত্যাশিত ফলটা তারা করতে পারে না, 2-2 গোলে ড্র করলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ধাক্কা সামাল দিয়ে তারা বেলজিয়ামের সাথেও ড্র করলো। বেলজিয়াম খুব ভালো দল, কিন্তু শেষ ম্যাচটা এসে তারা কিন্তু দুর্দান্ত খেললো। এবং যদিও তারা ড্র করলো মিশরের সঙ্গে, কিন্তু আপনি জানেন যে সেই ম্যাচে তাদের ভাগ্য খারাপ ছিল, একটা পেনাল্টি মিস করলো, 2টা বারে লাগলো, তাদের একটা গোল হলো, শেষ মুহূর্তে একটা গোল হলো, সেই গোলটাকে বাতিল করা হলো অল্পের জন্য, 1 ইঞ্চি হাফ ইঞ্চির জন্য, ওই অফসাইডের কারণে। হ্যাঁ, তো ভিআরে এটা বাতিল হলো। তো এই জিনিসগুলো যদি বলি, তারপরে আসি যে আপনার এরপরে একটা সমীকরণ, তারা 3 পয়েন্ট হলো অপরাজিত। ইরান কিন্তু কোনো ম্যাচ হারে নাই, অপরাজিত আছে, 3 পয়েন্ট পেলো। ইরান কিন্তু গোল ব্যবধান শূন্য, মানে বেশিরভাগ দলগুলো হচ্ছে মাইনাসে, সেখানে ইরান শূন্য, ভালো অবস্থানে ছিল। তো একটা হচ্ছে ডিআর কঙ্গো যদি ড্র করে অথবা হারে উজবেকিস্তানের সাথে, তাহলে সে যাবে। আর একটা ছিল যে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার ম্যাচে যে কোনো একটা ফল হলেই হলো, যে কোনো একটা দল জিতলে হলো। এবং আরেকটা ছিল আপনার ঘানা এবং ক্রোয়েশিয়ার সঙ্গে, যে যদি ঘানা ড্র করে অথবা জিতে, একটা হলো না। কিন্তু আমি যদি বলি, প্রথমে বলি আপনার ঘানা ম্যাচটা, ঘানা এবং ক্রোয়েশিয়া ম্যাচ, ঘানা যেভাবে খেললো আপনার প্রথম ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে, যে আগের ম্যাচটা, লাস্ট ম্যাচটা, ওই খেলার ধারে কাছেও দেখলাম না। কেন করলো জানি না। একদম ঘানা মোটামুটি সেই পলাশী প্রান্তরে দাঁড়িয়ে থাকার মতন, হ্যাঁ, সৈন্যবাহিনী যেরকম দাঁড়ায় আছে। তো ম্যাচটা অনায়াসে জিতে নিল ক্রোয়েশিয়া, গেল এটা। তারপরে উজবেকিস্তান আর হচ্ছে খেললো যে ডিআর কঙ্গো। তো ওই ম্যাচেও উজবেকিস্তান লাস্ট ম্যাচ আমরা ভেবেছিলাম, আগের ম্যাচগুলো দেখলে উজবেকিস্তান অনেক গোল খেলেও কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতা করেছে, খেলার মধ্যে ছিল তারা। এই প্রতিদ্বন্দ্বিতার ছাপটা কিন্তু গতকালকের ম্যাচে ওইভাবে দেখাই যায়। হলো সবচেয়ে উজবেকিস্তানের সবচেয়ে সহজ প্রতিপক্ষ ছিল কালকে। হ্যাঁ, এর আগে তারা খেললো কলম্বিয়ার সঙ্গে, যারা এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট, এবং টুর্নামেন্টের আরেক হট ফেভারিট খেললো পর্তুগালের সঙ্গে। সেখানে তারা এই পারফরমেন্স, কালকে ডিআর কঙ্গো তাদের থেকে তো দুর্বল, তাদের সঙ্গে তারা সেই খেলাটা না খেলে, মানে খেলাটা আমি দেখলাম কি, মানে ওরকম বলবো না এটা যে অসহায় আত্মসমর্পণ কিছুই না, কিন্তু এমন খেলাটা আমরা প্রত্যাশা করি না। যদিও তারা এই ম্যাচটা কিন্তু জিততে পারলেও কিন্তু উজবেকিস্তান পরবর্তী রাউন্ডে যেত না, কিন্তু না গেলেও বিশ্বকাপে তো সব দলের বিশ্বকাপে কিছু একটা নিয়ে যাওয়া, অন্তত ড্র করা, হ্যাঁ, তাও করলো না, গেল ওইটা, তাও মেনে নিলাম। তো শেষ ম্যাচটা যদি বলেন, তারপরে হচ্ছে যে অস্ট্রিয়া এবং আলজেরিয়া যেটা করলো, মানে এইটা একেবারে ক্ষমার অযোগ্য। যে খেলা দেখছে কালকে, যার মনে এই হিসাব নিকাশটা ছিল ইরানের যাওয়ার বিষয় বা সাউথ কোরিয়ার যাওয়ার বিষয়টা, তারা আসলে কালকে প্রত্যেকেই, আমি যত জনের সাথে কথা বলবো, প্রত্যেকে খুবই বিরক্ত। এবং এইটা নিয়ে অনেক জায়গায় লেখা হয়েছে। এখানে যদি আমি যোগ করি যে গতকাল কিন্তু আর্জেন্টিনার খেলার সাথেই কিন্তু অস্ট্রিয়া খেলা, কিন্তু অনেকেরই কিন্তু আগ্রহ বেশি ছিল হচ্ছে অস্ট্রিয়া আলজেরিয়া, কারণ ইরানের ভাগ্যটা এখানে নির্ধারণ করতে। আর আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার যে ম্যাচটা হলো, তো ওখানে তো আপনার কোনো ফলাফলের কোনো বিষয় ছিল না, এই জন্য আর্জেন্টিনা তাদের মূল 11 নামায়নি। আর্জেন্টিনা জিতবে সবাই জানতো, বা না জিতলেও সমস্যা নেই, ড্র করলেও সমস্যা নেই। কিন্তু সবার কাছে গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা, অস্ট্রিয়া এবং আলজেরিয়া, যে তাদের মধ্যে কি হয়, একজন, যে কোনো একজন জিতুক, জিতলে ইরান যেতে পারে তাদের সঙ্গে। কিন্তু তারা যেটা করলো, প্রথমে 1-1 গোলে ড্র করলো, সেকেন্ড গোলটা প্রথমে করলো অস্ট্রিয়া গোল করার পরে ঝড়ের গতিতে খেললো আপনার আলজেরিয়া, এমন খেললো মানে অস্ট্রিয়া বলই পাচ্ছে না, অবাক কাণ্ড। হ্যাঁ, তারপরে আলজেরিয়া এরকম কয়েকটা ঝড় বয়ে দিয়ে তারা গোল দিয়ে দিল 2-2 করার পরে। ইন্টারেস্টিং ব্যাপার, তারা
পুরা খেলাটা মাঝ মাঠে, আলজেরিয়ার পায়ে বল, আলজেরিয়া তাদের নিজেদের মধ্যে 600 কতটা পাস দিছে জানো ওই সেকেন্ড হাফে, ওটা দেখাচ্ছে বারবার যে এতগুলো পাস দিছে। তারা একবার লেফট উইংয়ে যায়, বল মাঝ মাঠে আসে, মাঝ মাঠে দেয়া নেয়া করছে, রাইট উইংয়ে যায়, আবার মাঝ মাঠে আসে। অস্ট্রিয়া বল পায় না, অস্ট্রিয়া বল নিচ্ছেও না, অস্ট্রিয়া দাঁড়িয়ে আছে তার জায়গায়, আলজেরিয়ার জায়গায় বল দেয়া নেয়া করছে। আবার অস্ট্রিয়া একবার বল পায়, অস্ট্রিয়া যদি বল হারায় তারা দাঁড়িয়ে আছে, দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে আছে। এখানে একটা ঐতিহাসিক বিষয় কিন্তু সামনে চলে আসছে, গিয়নের লজ্জা বলে একটা গিয়নের লজ্জা, আপনি 1982 ঠিকই বলেছেন, বিশ্বকাপ। তো অনেকেই বলছে যে আলজেরিয়াকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল, হ্যাঁ ওইটা কি আলজেরিয়া আবার সে একই কাজ ইরানের সাথে করে, এটা কি তাদের পূর্বসূরীদের কান্নার সাথে যেটা বেইমানি করলো কিনা? এক ধরনের বেইমানি। আলজেরিয়া যে শিক্ষাটা পাওয়া উচিত ছিল ওই ম্যাচে, আপনি জানেন যে ওই ম্যাচে আলজেরিয়াকে বাদ দেওয়ার জন্য এভাবে দাঁড়িয়ে ছিল জার্মানি। তো আমি বলবো যে সেই শিক্ষাটা তো আলজেরিয়ার নেওয়া উচিত ছিল, যে এটা কতটা পেইনফুল হতে পারে নিজেদের খেলাটা না খেললে। তো বিশ্বকাপ তো শুধু জয়ের জন্য না, দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যাওয়াও না, বিশ্বকাপ তো হচ্ছে একটা সৌন্দর্য, এটা তো বিশ্বের একটা জাতির, সারা পৃথিবীর একটা সৌন্দর্য। সেই জায়গাটা যেটা হলো, যেটা খুবই দুঃখজনক, তারা ওইভাবে দাঁড়িয়ে আছে। এবং যদি বলেন যে গোল একটা দিয়েছে তারা, গোল 3টা হয়েছে, যে আপনি বলতে পারবেন না যে ওইভাবে দাঁড়িয়ে থেকে গোল শোনা ড্র করেছে। এইটাও এক ধরনের পাতানো কিনা সেটাও আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে যে যারা খেলা দেখেছে তারা বলতে পারবে। সেটা আপনার কাছে ওই যে সমঝোতা চুক্তি, হ্যাঁ সমঝোতা, হ্যাঁ অদৃশ্য, কেউ বলতে পারবে না যে না আমরা দাঁড়িয়ে থেকে কোনো গোল টোল দিই নাই, আমরা 3টা গোল দিচ্ছি, আলজেরিয়া বলবে, আবার অস্ট্রিয়া বলবে আমরা তো 3টা গোল দিচ্ছি, হ্যাঁ আমরা তো খেলেছি। কিন্তু যে খেলা দেখছে সেই বলতে পারবে যে ঘটনাটা কি হয়েছিল, কারণ এখন আর মানুষ এত বোকা নাই, সারা পৃথিবীর মানুষ এখন খেলা বোঝে, সবকিছু জানে, পৃথিবীর হিস্ট্রি জানে, কোথায় যুদ্ধ চলতেছে, ইউএসএ তে খেলা হচ্ছে, যুদ্ধ চলতেছে ইরানের সাথে, ইরান বাদ পড়বে কিনা, ইউএস এর এখানে কোনো হাত আছে কিনা, ফিফার হাত আছে কিনা আমরা জানি না। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, এখানে কি সবচেয়ে বড় ক্ষতিটা কি আসলে ইরানের হলো নাকি ফিফার ক্ষতি? এটা ফিফার হলো, আমাদের ফুটবলের ক্ষতি হলো। আমি যেটা বললাম ম্যাচের কথা যদি বলি, যে এরকম করে তারা ম্যাচের অতিরিক্ত সময় দিল 6 মিনিট, অর্থাৎ 96 মিনিট খেলা হবে, 95 মিনিটে হঠাৎ করে আলজেরিয়া একটা ঝড়ের গতিতে আক্রমণ করলো, মানে হঠাৎ করে সে সামনে বলটা দিল, সে ঠিক মাঝখান দিয়ে, সেটা তাদের এক ফরওয়ার্ড সামনে ছিল, সে বলটা ধরে গোলটা দিয়ে দিল, দারুণ একটা গোল ছিল, গোলটা দিল। গোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রিয়া এতক্ষণ যে বসেছিল, গোল দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রিয়া আবার ঝড়ের গতি, 95 মিনিটে গোল হলো, অস্ট্রিয়া আবার জাস্ট 40 সেকেন্ডের মধ্যে এই গোল শোধ করে দিল, বা 1 মিনিটের মধ্যে 96 মিনিটে এসে। তখন আর আলজেরিয়াকে বলই পাচ্ছে না, তখন আলজেরিয়া যখন গোল দেয় তখন মনে হচ্ছে আলজেরিয়া হচ্ছে যে পৃথিবীর সেরা একটা দল, অস্ট্রিয়া হলে মানে একেবারে কিছুই না দল। আবার অস্ট্রিয়া যখন গোল দেয় তখন হচ্ছে আলজেরিয়া কোনো দলই না, অস্ট্রিয়া একাই মানে পৃথিবীর সেরা দল। তারপর অস্ট্রিয়া আবার 96 মিনিটে একটা গোল দিল, সামনে থেকে একটা, পেছন থেকে হেড দিয়ে সামনে দিল, ওই আর ফিরতি হেডে আবার একটা গোল হয়ে গেল। না আমি আসলে আপনার এই বিষয়টা বলতে চাই, সেটা হলো যে শেষ মুহূর্তের গোল আসলে এগুলো মানে একটা গোল হয়ে গেলে সেটা শোধ করা বা ওইটা সমঝোতায় আসা বা সমতায় আসা খুব কঠিন, এবং সেটা যদি হয় একদম অন্তিম মুহূর্তে সেটা আরো কঠিন। তো যে ব্যাপারটা করছে যে প্রথম 1-1 গোল, 2-2, শেষের দিকে 3-3, তো এটা আসলে আপনি যেটা বলছেন হতে পারে, হয়তো অদৃশ্য কোনো সমঝোতা এটা হতে পারে, কিন্তু এটা আসলে আমরা বলতে পারছি না। তবে খেলার যে ধরন বা খেলার যে আমরা উত্তাপ উত্তেজনা দেখলাম, লড়াই, সেই ক্ষেত্রে আসলে ওইভাবে আমরা ডাইরেক্টলি বলতে পারি না এখন তো এটা। আমি ইরান যেহেতু মানে ইরানের সাথে এই ম্যাচটার সম্পর্ক ছিল, যে ইরান আসলে ওয়ার্ল্ড কাপে যে চ্যালেঞ্জ, যে প্রতিকূলতা বাধা উপেক্ষা করে খেলছে, সেটা আসলে মানে খুব মানে এটা আসলে ফুটবল হিস্ট্রিতে হয়নি। এবং আমি বলবো যে এটা আসলে এক ধরনের অন্যায় করা হয়েছে ইরানের সাথে ফিফা, যে আসলে এই যে তাদের একদম শুরু থেকে বেস ক্যাম্প করতে না পারার থেকে শুরু করে অনেক অফিসিয়ালরা ভিসা পায় নাই, এবং নানান ধরনের জটিলতা তাদেরকে পেরিয়ে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারে নাই, তারা কিন্তু অপ্রতিরোধ্য অপরাজয়। তাই আমি বলবো যে আসলে তারা যদিও বিভিন্ন মানে আমরা বলছি হয়তো ধারণা করে যে ম্যাচটা হয়তো পাতানো হতে পারে বা ওইরকম, আসলে শেষ মুহূর্তের গোলের কারণে আমরা ওইটা আসলে বলতে পারছি না। তবে ইরান যেহেতু কোনো ম্যাচে আর মানে হারে নাই বা সেকেন্ড রাউন্ডে যদিও তারা উঠতে পারে নাই, তো আমি বলবো যে আসলে এই বিশ্বকাপে যে দলটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি জয় হয়েছে সেটা হচ্ছে ইরান। তারা কোনো ম্যাচে হারে নাই, এত প্রতিকূলতার মধ্যে তারা কিন্তু মাথা নত করে নাই, যদিও তারা সেকেন্ড রাউন্ডে এটা ঠিক আছে। তো ওই আমি বললাম যে ঘটনাগুলো যদি হয়ে থাকে
কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম যে এটা যে কোনো ভাবে ড্র হবে সেটাই হলো, এবং সবগুলো যদি আপনি বলেন যে এটা কাকতালীয়, তো তাও হতে পারে, হ্যাঁ আমি জানি না। আবার যদি বলেন যে খেলা যদি যারা দেখেছে খেলা তারাই বলতে পারবে যে খেলার মধ্যে যেটা হয়েছে যে দুই দল কোথাও পাস দিচ্ছে না, দুই দল মাঝ মাঠে দাঁড়িয়ে আছে, এক দল নিজেদের মধ্যে দেয়া নেয়া করছে আর এক দল জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো এই ঘটনা তো ঘটছে, এতে কোনো সন্দেহ নেই, এটা তো আমরা দেখেছি। আসলে ঐতিহাসিক বিশ্বকাপ ফুটবলটাই এমনই ভাই, অনেক ঘটনা অঘটন এখানে থাকে। হ্যাঁ, তারপরে বিষয় থাকে যে আপনার তাদের পরবর্তী রাউন্ডে কে কার প্রতিদ্বন্দ্বী হবে, বা কেউ একজন জিতলে হয়তো সে হেরে যাবে, সে বাদ পড়বে, এই ধরনের মানসিক এরকম ধরনের টেন্ডেন্সিও হতে পারে, সমীকরণ যে থাকে। এরকম থাকতে পারে যে এটার কারণ এটা করেছে, যাই হোক এটা হতে পারে। ধন্যবাদ ভাই। এবার সবাইকে জানিয়ে রাখতে চাই, ইরান এই বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেলেও ইরানের যে বীরত্ব গাথা সেটা ইতিহাসে লেখা থাকবে আজীবন। এবারে কিন্তু বিশ্বকাপ 2026 বিশ্বকাপ রাউন্ড অফ 32 হবে, যেটা ইতিহাসে প্রথমবারের মতো। এবারে রাউন্ড অফ 32-তে কোন দলগুলো কেমন করবে সেটা নিয়ে আলোচনা করব। হীরা ভাই, এইবারে কিন্তু 32টা দল, যেটা বলছিলাম যে 32টা দল এবার খেলবে নকআউট পর্বে। তো এই নকআউট পর্বের রাউন্ড অফ 32টা কেমন হলো, আপনার কাছে কেমন মনে হচ্ছে? রাউন্ড অফ 32-তে কিছু ম্যাচ আমরা বলবো যে ভারের দিক থেকে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের মতন। ভারের দিক থেকে যদি বলেন একটা ম্যাচ, তো বলবো যে প্রায় সেমিফাইনাল তো বটেই, হ্যাঁ, বা ফাইনাল হতে পারে। যে ধরেন দক্ষিণ আফ্রিকা কানাডা এটা ওরকম না, যদি বলি আমরা যে ব্রাজিল জাপান খুবই হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই লড়াই, হবে। এবং পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা, এবং হচ্ছে ওখানেও যে কিন্তু আমরা হ্যাঁ, রোনালদো আর মদ্রিচের একটা দ্বৈরথ দেখতে পাবো। পর্তুগাল ক্রোয়েশিয়া, তারপরে এই দুইটা ম্যাচ একদম ওই কোয়ার্টার ফাইনাল লেভেলের। তারপরে নেদারল্যান্ডস মরক্কো, এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে এবং খুবই ইন্টারেস্টিং দুই দলের জন্য। কারণ আমি বলতেছি এটা সবকিছু মিলে পারফরমেন্স এবং তাদের ফিফা র্যাঙ্কিং, সাম্প্রতিক পারফরমেন্স, বিশ্বকাপের পারফরমেন্স সবকিছু মিলে যে বিগত বিশ্বকাপের তাদের ইতিহাস, ওই হিসাবে নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচটা হবে এখানকার মানে দ্বিতীয় রাউন্ডের অন্যতম সেরা ম্যাচ। এবং তারপরে যদি বলি আমরা পর্তুগাল ক্রোয়েশিয়া তো আপনি বললেন, তারপরে কলম্বিয়া ঘানা, হ্যাঁ এই ম্যাচটাও কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। তারপরে আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচটাও কিন্তু আর্জেন্টিনা কেপ ভার্দে, হ্যাঁ বড় শক্তি কেপ ভার্দে কিন্তু খেলবে আর্জেন্টিনার সাথে, এটা নিয়ে কিন্তু অনেক মিম আমরা দেখতে পাচ্ছি। ওইটা নিয়ে আমি তারপরে একটু বলি যে কেপ ভার্দে যেভাবে আসলো এটা তো সবাই এখন সবার মুখে মুখে, আসলে 5 লাখ সামান্য বেশি জনসংখ্যার একটা দেশ আসলে এই ওয়ার্ল্ড কাপে আইসা যেটা চীনও করতে পারে না। চীনও কিন্তু একবার কোয়ার্টার গ্রুপ পর্বে খেলছে ওয়ার্ল্ড কাপের, কিন্তু চীন এত বড় দেশ আর ইন্ডিয়া হলো পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা বিশ্বকাপই খেলতে পারে না। তো এই সবচেয়ে বড় মানে বেশি জনসংখ্যার দেশগুলোকে এই কেপ ভার্দে দেখিয়ে দিচ্ছে যে আসলে জনসংখ্যা দিয়ে আসলে বিচার করা যায় না, যে তা আসলে ফুটবল একটা এমন একটা, ঠিকই বলছেন, মানে এই যে কেপ ভার্দের, তবে আমার কাছে যেটা মনে হয় যে কেপ ভার্দের বিশ্বকাপ এমন একটা খেলা যখন এটা সেকেন্ড রাউন্ডে চলে যায়, কোয়ার্টার ফাইনালে চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রকৃত সত্যর মুখোমুখি হতে হয় সবাইকে। এখানে সবাইকেই আসল পরিচয়টা সবাইকে একটা একদিন তো সবারই তার প্রকৃত জাত, হ্যাঁ কেপ ভার্দে একটা দারুণ একটা সূচনা করেছে, দারুণ একটা হিস্ট্রি তারা তৈরি করলেন। প্রতিটা ম্যাচ, একটা ম্যাচ, 3টে ম্যাচে এক ম্যাচও না হেরে দ্বিতীয় রাউন্ডে উঠলো। তাদের একটা রূপকথার গল্প আমি বলবো, সেই রূপকথার গল্পের তো একদিন আমরা সেই গল্প বলতে থাকলে তো একদিন গল্পের শেষ হয়। হ্যাঁ সেটা আসলে এটা আসলে ম্যাচ না, আসলে এটাকে পৃথিবীতে সবাইকে দেখিয়ে দেওয়া যে আসলে ইউনাইটেড একসাথে ঐক্যবদ্ধ থেকে ছোট জিনিস মানে ছোট দেশ অনেক বড় কিছু করতে পারে। এটা আসলে শুধু মানে এই ওয়ার্ল্ড কাপে এই মানে কেপ ভার্দের অর্জন না, এটা আমি বলবো যে পৃথিবীতে বাংলাদেশ বা ইন্ডিয়া যত দেশ আছে পৃথিবীতে যারা ওয়ার্ল্ড কাপে খেলে না, তাদের জন্য এই কেপ ভার্দে একটা বড় এক্সাম্পল তাদের জন্য, যে আসলে ফুটবলে মানে এরকম এটা একটা এক্সাম্পল সবার জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী কারণ বাজারের সঙ্গে। মানে কেপ ভার্দেকে অনেকে কারণ বাজার আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম একটু আগে, হীরা ভাই কাছ থেকে আমি যেহেতু ফ্লোর নিছি, সেটা হলো যে কেপ ভার্দে কিন্তু আর্জেন্টিনার জন্য একটা মানে অচেনা দল। শুধু আর্জেন্টিনা না, যে কোনো দলের জন্যই অচেনা দল, যেহেতু তারা প্রথমবার খেলছে।
তাদের যে প্রেসিং ফুটবল বা তাদের যে শারীরিক শক্তি, আর বিশেষ করে তাদের যে গোলকিপার এই যে বুজিনহা, সে যে গোল বা অক্ষত রাখলো হুম। 3টা ম্যাচ জুড়ে, হুম। এই জিনিসটা আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনার জন্য একটা ভয়ের কারণ হতে পারে। কারণ হচ্ছে সে কিন্তু 3টা ম্যাচেই দেখবেন যে অনেক হুম। সেভ, তার দুর্দান্ত পারফরমেন্স, এবং খেলোয়াড়দের যে জমাট রক্ষণভাগ, সেখানেও কিন্তু আসলে অন্য দলগুলো ফাটল ধরাতে পারে নাই। হ্যাঁ, এবং মাসুক, আমি একটা ওইটা বলি যে কেপ ভার্দে কিন্তু তাদের যে বিশ্বকাপ বাছাইতে কিন্তু ক্যামেরুনের গ্রুপে ছিল, এবং ক্যামেরুন খুবই শক্তিশালী দল। আপনি জানেন যে বিগত কয়েকটা বিশ্বকাপে তারা কিন্তু অনেক আগ থেকে গত 30 বছর ধরে প্রায় নিয়মিত এই বিশ্বকাপে সে ক্যামেরুনের মতো দলকে তারা হারিয়ে কিন্তু বিশ্বকাপে জায়গা পেল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তো আপনি যেটা বলছেন আমি অবশ্যই একমত যে কেপ ভার্দে তাদের যে ডিফেন্সটা দেখালো, তাদের মাঝমাঠ, কিন্তু একটা বিষয় কি জানেন, প্রথম ম্যাচে তারা ফ্রান্সের সাথে কিন্তু পুরাটা টাইম প্রায় 80% বল স্পেনের সঙ্গে। স্পেনের সঙ্গে 80% বল ছিল স্পেনের পায়ে, এবং স্পেন একের পর এক আক্রমণ কেপ ভার্দে কিন্তু জাস্ট প্রতিহত করেছে। প্রতিহত। কেপ ভার্দে কিন্তু আক্রমণে যেতে পারে না, একটা শটও নিতে পারে না। তো প্রত্যেকেরই কিছু দুর্বলতা থাকে, এবং কেপ ভার্দে পরবর্তী ম্যাচে উরুগুয়ের সঙ্গে আমি দেখলাম যে তারা গোল দিল, তারা উপরে উঠে খেললো, এবং সেই জমাট দিতে গিয়ে কিন্তু আর রক্ষণটা কিন্তু সেই আগের মতো আর থাকলো, তারা কিন্তু 2টি গোল হজমও করলো। তো আর্জেন্টিনা তবে এর পরের ম্যাচটা কিন্তু ভাই আমরা দেখেছি সৌদি আরবের সাথে কিন্তু তারা খুব হ্যাঁ, ভালো খেলেছে। তখন যে আবার সৌদি ভালো আরব খেলেছে। আর্জেন্টিনাকে গত বিশ্বকাপে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সৌদি সেটাই বলছি সৌদি যে- আরবকে আমার কাছে ওই লেভেলের দল মনে হয় না। তারা কিন্তু প্রকৃত ম্যাচটা যখন বড় দলের সাথে খেলে, সৌদি আরব যখন স্পেনের সাথে খেললো, স্কোর লাইন হিসাব করলে হবে না, স্কোর লাইন হচ্ছে 4-0, ওই স্কোর লাইন হয়তো 9-0 10-0 হতে পারতো যদি এতগুলা বল বারে না লাগতো। হ্যাঁ, তো তো এই জন্য বললাম যে সৌদি আরব তখন কিন্তু মাটিতে একদম তাদের বাস্তবতায় ফিরলো সৌদি আরব, যে ওই হিস্ট্রি দিয়ে হবে না, আর্জেন্টিনাকে কবে কি গোল দিল, হ্যাঁ ওইটা কিন্তু বিষয় না। না, আমি যেটা বলছিলাম যে আর্জেন্টিনার ভয়ের কারণ এই জন্যই যে বুজিনহা গোলকিপার, সেই হচ্ছে আসলে ভয়ের কারণ। এবং তারা আসলে তাদের এই যে 3 ম্যাচের যে অভিজ্ঞতা, ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রথমবার এসেই যে 3 ম্যাচের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর্জেন্টিনার সামনে একটা বড় চমক দেখানোর চেষ্টা করবে। এবং তাদের এবং কিন্তু না, হারানোর তারা তাদের কিছু নাই হারানোর এখানে। কিছু না, তারা তাদের শক্তি দিয়ে খেলবে। এবং তো সেখানে তারা চেষ্টা করবে যে বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে, এবং আর্জেন্টিনাও আসলে এবার যেহেতু টানা শিরোপা জয়ের আশা নিয়ে খেলছে, এবং ফেভারিট এবং বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলছে। তো এই কেপ ভার্দেকে যদিও মানে অনেকে মনে করছে যে ওই যে আপনি বললেন কাউরন বাজার, আসলে এটা ওই রকম না। ওইখানে গ্রুপ স্টেজ পার করে, গ্রুপ স্টেজ কিন্তু একটা বড় একটা মঞ্চ, ওইখান থেকেই কিন্তু তারা এই নকআউট পর্বে এসেছে। আর নকআউট পর্বে কিন্তু ওই যে আমি আপনাকে বললাম, কোনো একটা ছোট্ট বল সেটা কিন্তু অনেক বড় কারণ হয়ে যায়। এবং তারা আসলে ওই যে হীরাভাই বললেন, তাদের হারানোর কিছু নাই, তাদের দেখানোরই সবকিছু। এই ওয়ার্ল্ড কাপে তারা দেখাতেই আসছে যে তারা আসলে কি করতে পারে। তো এই জিনিসটা আর্জেন্টিনার জন্য একটা মানে বিশেষ করে গোলকিপার যে বুজিনহা, আর্জেন্টিনার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে, এবং আর্জেন্টিনা সেই হিসাব নিকাশ করেই আসলে মাঠে নামতে হবে। না, ওইটা ঠিকই। তবে ভাই হীরা ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই যে এবারে কি আর্জেন্টিনার এটা কি একটু বেশি সহজ হয়ে গেল কিনা পথটা? হ্যাঁ, আমি তো ওটা আসছি আপনাকে, আমি যে গ্রুপ পর্বের কথা বলছিলাম আপনাকে যে আর্জেন্টিনা কেপ ভার্দে, আমি তো এটা আলোচনায় যাইনি, ওটা একটু শেষ করে যাই। যে কেপ ভার্দের তো আমার কাছে এটা মনে হয় যে বাস্তবতাতে ফিরতে হবে। তো আমার মনে হয় এই সময়টা হয়ে গেছে কেপ ভার্দের। হয়তো আর্জেন্টিনার যেই লেভেলে খেলাটা খেলছে, কেপ ভার্দের ডিফেন্স তারা করবে, কিন্তু ওটা যদি ঠিকঠাক একেবারে শতভাগ নিখুঁত যদি না হয়, ন্যূনতম একটুও ফাঁকা থাকে, তাহলে আর্জেন্টিনার সাথে আসলে কেপ ভার্দের এটা হয়তো শেষ খেলা হবে বিশ্বকাপে, তাদের আর কেপ ভার্দের শেষ ম্যাচ হবে এটা। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার এটা খুব একটা প্রবলেমের কথা, যদিও এটা আমরা কেপ ভার্দের জন্য শুভকামনা থাকলো। আর মেক্সিকো ইকুয়েডর, এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। এবং ফ্রান্সের কথা বলি, ওই যেটা বলছিলেন যে আপনি, এটা ফ্রান্স এবং সুইডেন দুইটা দলের আমি এটা পরিসংখ্যান দেখে মানে মনে হচ্ছে যে আর্জেন্টিনার জন্য একটু সহজ পথটা কেপ ভার্দের সঙ্গে খেলা করবে। এরপরে যারা যারা আসছে, আপনি যদি আমি যদি বলি যে আর্জেন্টিনা এরপরে হয়তো মিশরের সঙ্গে খেলা করতে পারে, ওই সব যদি ঠিকঠাক থাকে, বলে আমাদের হিসাব মতো যায়, বা মিশর এবং অস্ট্রেলিয়া খেলা, অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যে যে জিতবে তার সাথে খেলা, ধরে নেই অস্ট্রেলিয়া বা মিশর তাদের সাথে রাউন্ড অফ 16 খেলা হবে। তারপরে ধরেন এরপরে খেলা হবে হয়তো কলম্বিয়ার সাথে। তো
তো এটাও হবে আপনার কোয়ার্টার ফাইনাল, মানে সেমিফাইনাল পর্যন্ত অত বড় পরীক্ষা দিতে হবে না, কলম্বিয়ার সাথে একটা পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষাটা বড়। অবশ্য যেমন জার্মানি বা ফ্রান্সকে দিতে যে হচ্ছে, তারা যেমন বলছিলাম মুখোমুখি হয়ে যাবে রাউন্ড অফ 16 ফ্রান্সের শুরুতেই যায়। সুইডেনের হিসাব করলে হবে না যে সুইডেন প্রথম রাউন্ডে কি করেছে। সুইডেনের কিন্তু খেলা যেটা দেখলাম আমি, দুর্দান্ত পারফরমেন্স সুইডেন, এবং সুইডেন একটা আলাদা ঘরানার খেলা খেলে, নেদারল্যান্ডস আলাদা ঘরানার, জাপান আলাদা ঘরানার, সুইডেন আলাদা। এরা এই সুইডেনের এই ঘরানার খেলার সাথে ফ্রান্সকে খেলতে হবে। তারা আপনি দেখেছেন যে ইউরোপে যখন খেলা হয় তখন কিন্তু ফ্রান্স সুইডেন কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হয়। এখানে কিন্তু আজকে মনে হচ্ছে যে ফ্রান্স বিরাট টিম। ইউরোপের খেলার সময় ফ্রান্স এবং সুইডেনের কাউকে কেউ ভয় পায় না, তাদের মতন করে তারা খেলে। দলগুলোর আসলে ব্যবধান। হ্যাঁ, এই ফ্রান্সের প্রথম খেলায় সুইডেনের সঙ্গে যদি তারা জিতে যায়, তাহলে ফ্রান্সের হচ্ছে পরবর্তী খেলাটা পড়বে জার্মানির সাথে হয়তো। কারণ হচ্ছে যে এইটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে জার্মানি প্যারাগুয়ের সাথে আমরা ধরে নিলাম যদি জার্মানি জিতে, তাহলে তাদের সুইডেনের সঙ্গে জিতেই সঙ্গে সঙ্গে আরেকটা হাই ভোল্টেজ বড় দল একদম ফ্রান্সের খেলতে হবে জার্মানির সঙ্গে। এটা আবার রাউন্ড অফ 16 শেষের দিকেও না। এই ম্যাচটা দলগুলো আসলে সেমিফাইনালে যাওয়ার মতো। আমরা যদি এই টুর্নামেন্ট বিশ্বকাপে যদি জার্মানি এবং ফ্রান্স যদি ফাইনাল হয়, কেউ কিন্তু আশ্চর্য হবে না। দুইটাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, জার্মানি 4 বার, ফ্রান্স 2 বার। তো এই যে ফ্রান্সের পদে পদে যে এই বাধাগুলো, এবং ওখানেও যদি ফ্রান্স জিতে যায়, ধরে নিলাম জার্মানির সাথেও জিতবে, হতে পারে না হতে পারে, তারপরে ধরলেও যদি হয়, তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে আবার তাদের নেদারল্যান্ডসের সাথে খেলা, আরেক বড় দল, নেদারল্যান্ডস অথবা মরক্কো। তো এখানে কিন্তু তাকে পদে পদে পরীক্ষা দিতে, যেটা আর্জেন্টিনাকে দিতে হচ্ছে না অনেকটা, যেটা ব্রাজিলেরও দিতে হবে। হ্যাঁ ভাই, এই প্রশ্নটাই আসছিলাম যে বাংলাদেশে আরেকটা জনপ্রিয় দল আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল, হ্যাঁ, তাদের পথটা কি একটু বেশি কঠিন হয়ে গেল কিনা? হ্যাঁ, ওইটা নিয়ে আমি একটু বলি যে আসলে ব্রাজিলের জন্য এই সামনের যে ম্যাচটা জাপানের বিপক্ষে 16-এ ওঠার যে ম্যাচটা জাপানের সাথে, এই ম্যাচটা আসলে ওটাই অনেক কঠিন একটা ম্যাচ হবে, যেটা আসলে তারা সেমিফাইনালের আগে এটা একটা সেমিফাইনাল ম্যাচের মতো হয়ে যাবে। কারণ হচ্ছে এই গত অক্টোবরে কিন্তু ব্রাজিলকে কিন্তু জাপান প্রীতি ম্যাচে হারিয়ে দিয়েছে। এবং মানে ব্রাজিলের কোন জায়গায় দুর্বলতা বা তাদের দল নিয়ে কিন্তু তাদের ভালো রিসার্চ আছে, যেহেতু তারা একটা হিস্ট্রি করেছে প্রীতি ম্যাচে। আর জাপান কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত খেলছে শুরুর থেকেই। আর ব্রাজিল কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তারা কিন্তু জিতছে বা পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কিন্তু আমরা আসলে ওই আসল ব্রাজিলকে দেখি নাই, যে আসল ব্রাজিলের যে সৌন্দর্য, ফুটবলের যে একটা তার সুন্দর একটা ফুটবল খেলে, সেই সুন্দর ফুটবলটা কিন্তু আমরা দেখি নাই। কিন্তু এই যে পারফরমেন্স দেখাচ্ছে ব্রাজিল, সেই পারফরমেন্স অনুযায়ী জাপানের সাথে তাদের আসলে খুব টাফ একটা ম্যাচ হবে। এবং জাপান তাদের যে নিখুঁত ফুটবল খেলে, তাদের যে পাসিং, একদম অ্যাকুরেট পাসিং, সব কিছু মিলে এই ম্যাচটা হবে একটা মানে এই হাই ভোল্টেজ, অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ, যেটা আসলে এই আমরা এই সেমিফাইনাল ম্যাচের মতো একটা বড় ম্যাচই দেখবো আর কি। এখানে ব্রাজিলের জন্য একটা বড় পরীক্ষা হবে, বড় একটা অগ্নি পরীক্ষাই দিতে হবে মনে হচ্ছে ব্রাজিলকে। তো এবারে যদি আমি আলোচনায় যেতে চাই হচ্ছে এই আজকে রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার সাথে কানাডা। এই ব্যাপারে যদি মাসুদ ভাই বলতেন যে এই ম্যাচটা কিরকম হতে যাচ্ছে? এই ম্যাচটা আমি বলবো যে 50-50, কারণ হচ্ছে সাউথ আফ্রিকা অনেক দুর্দান্ত পারফরমেন্স করেই কিন্তু এই নকআউট পর্বে এসেছে, আর কানাডা হোস্ট হিসেবে খেলছে, এবং দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে এবং রোমাঞ্চকর নকআউট পর্বের ম্যাচ যেরকম হওয়া উচিত। এখানে কেউ কাউকে ছাড় দেবে না, এবং টিকে থাকার জন্য, নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই খেলবে। এবং সেই ম্যাচটা আসলে একটা মানে বড় দল তারা না হলেও, ফুটবল মানে আর্জেন্টিনা ব্রাজিলের মতো বড় দল না হলেও কিন্তু এখানে একটা ভালো একটা ম্যাচ আমরা আসলে দেখতে পাবো। কানাডা কিন্তু এই বিশ্বকাপের স্বাগতিক হিসেবে আছে, এই ক্ষেত্রে এটা কি তাদের একটা বড় ফ্যাক্টর হবে পরবর্তীতে? হ্যাঁ, অবশ্যই। হোস্ট কান্ট্রি তো সবসময় একটা ভালো সুবিধা পায়, বা তাদের নিজেদের পরিচিত গ্রাউন্ডে খেলা হবে বা পরিচিত দর্শকদের সামনে খেলবে, এটা তো একটা অ্যাডভান্টেজ সবসময় পাবে, এটাও তাদেরকে এগিয়ে রাখবে। তবে সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবে তাদের মাঠের পারফরমেন্স। তারা যে ইনক্রেডিবল পারফরমেন্স লাস্ট ম্যাচে দেখালো, অসাধারণ, সেই পারফরমেন্সটা তাদেরকে এগিয়ে রাখবে। তো এই ম্যাচটা আসলে অনেক কনফিডেন্স, যেমন কানাডা, দক্ষিণ আফ্রিকা কিন্তু তাদের পারফরমেন্স, সেরা পারফরমেন্স শো করবে আর কি।
এই ম্যাচটা যদি স্কোর লাইন আপনাকে প্রেডিক্ট করতে বলি তাহলে প্রেডিক্ট আসলে কঠিন, আগাম প্রেডিক্ট করা কঠিন আসলে এখানে। তারপরেও বলা যায় যে আর নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচই আসলে ওই মানে সমতায় শেষ হয় এবং লাস্টের দিকে গিয়ে হয়তো ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়, কারণ কেউ গোল হজম করতে চায় না, গোল দিতে চায়। তো এই ম্যাচেও যদি গোল আগে কেউ দিয়ে দেয়, কে আগে দিবে আমরা জানি না, যে আগে দিয়ে দেয় তারাই জিতবে। তবে ওইখানে স্কোর লাইন হয়তো 1-0 হতে পারে, 2-1 হতে পারে, এরকম আর কি, যে সেখানে হয়তো কানাডাই এগিয়ে থাকতে পারে আর কি। ধন্যবাদ। এবার এই প্রশ্ন যদি হীরা ভাইকে করি যে এই ম্যাচটা কি হতে যাচ্ছে, কে জিততে যাচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে ওই মাসুদ ঠিকই বলেছে যে হোস্ট কান্ট্রি কানাডার কিন্তু কানাডার প্লেয়াররা 2-3 জন আছে যারা হচ্ছে ইংলিশ ইউরোপে খেলে, প্রিমিয়ার লিগ খেলে। তো এইরকম একটা দলের সঙ্গে সাউথ আফ্রিকারও 2-1 জন আছে, তারা ভালো টিমেই খেলে। তো সাউথ আফ্রিকার আমি যেটা খেলা দেখলাম এবং কানাডার, সাউথ আফ্রিকা নিঃসন্দেহে ভালো টিম এবং তাদেরও কিন্তু সাউথ আফ্রিকার হারানোর কিছু নাই। তারাও সর্বসাধ্য, যেহেতু দ্বিতীয় রাউন্ডে উঠেছে, তারা সর্বসাধ্য দিয়ে চেষ্টা করবে ওইটা খেলার জন্য, তাদের সর্বোচ্চটা দিবে। সেইটা যদি হয় খেলাটা খুবই জমজমাট একটা খেলা হবে এবং এনিবডিজ গেম। কিন্তু যদি সাউথ আফ্রিকা কোনো ধরনের কোনো ভুলচুক করে বা কোনো ধরনের মানে একটু ল্যাকিংস থাকে খেলার কোথাও একটা, মিডফিল্ড বলেন, ডিফেন্সে বা অ্যাটাকিংয়ে, সেক্ষেত্রে যেমন গোল করাটা তার জন্য ডিফিকাল্ট হবে এবং কানাডাকে মানে ফুল টাইম 90 মিনিট আটকে রাখাটাও কঠিন হবে। আর এটা যদি হয় তাহলে আমি কানাডার কিন্তু সুবর্ণ সুযোগ, কানাডা যে স্পিডে খেলছে। 2010 বিশ্বকাপে স্বাগতিক ছিল হচ্ছে সাউথ আফ্রিকা, এবারে কিন্তু তারা স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেললো, তারপরে এখন আরেক স্বাগতিক কানাডার বিপক্ষে তাদের ভাগ্যটাও ওরকম যে স্বাগতিকদের সাথেই খেলতে হচ্ছে। নিজেরা স্বাগতিক হয়েছিল 10 সালে, এবার স্বাগতিকদের সাথে খেলে এবার তারা ভালো খেলছে, তারা সেকেন্ড রাউন্ডে উঠেছে। তাদের নিজেদের মাঠের খেলায় কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে উঠতে পারে না। তো এবার উঠলো এবং কানাডার সাথে খেলাটা পড়েছে প্রথম ম্যাচ তাদের ইয়াতে নকআউট পর্বের। তো এখানে কানাডার সঙ্গে আপনি যদি বলেন যে আমার প্রেডিকশন বা কি যেটা বললেন একটু আগে, তাহলে স্কোর লাইন প্রেডিকশন, তাহলে আমার মনে হচ্ছে যে কানাডা হয়তো 3-1 গোলে জিতবে। ধন্যবাদ ভাই। পুরো খেলার চিত্র অনুযায়ী বললাম আর কি। মেক্সিকো যেরকম, কানাডাও সেরকম হিসেবে এটা পারফর্ম করবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের আলোচনা। আপনার প্রিয় দল তার পথ কিরকম হলো রাউন্ড অফ 32 থেকে, তারা কি পরে যেতে পারবে পরের রাউন্ডে? কোন দলের পথটা সোজা হলো আর কোন দলের পথটা কঠিন হয়ে গেল, বা কোন দল শিরোপা জিততে পারে, জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।